আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। মা হওয়ার প্রথম অনুভূতি পেয়েছিলাম এই দিনেই। এই দিনটা আমি কী করে বলতে পারি, আমার প্রিন্সেসের বার্থডে আজকে। আর এই দিনের সঙ্গে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো সবই মনে পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে সকালের পরের টাইমটা, দুপুরে না সকালের মধ্যে সকাল যেটাকে বলে। কারণ হচ্ছে আমরা মামি অফ ক্যামেরা নাস্তা করে নিয়েছি। আজকে 16ই ফেব্রুয়ারি আমার একমাত্র প্রিন্সেসের বার্থডে। ও তো ভীষণ এক্সাইটেড ওর বার্থডেতে কী করবে না করবে সেটা নিয়ে। তো বেসিক্যালি আজকে এই তো টুকটাক কাজ করব, কি করব সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাবো। আর বার্থডে উপলক্ষে কী কী আয়োজন করব, কী কী রান্নাবান্না হবে সেটা তো শেয়ার করবই। তবে ওর বার্থডেটা কিন্তু ওইভাবে সেলিব্রেট করছি না আমরা, কাউকেই বলা হয়নি। 2-4 জন আশেপাশে যারা আছে আমাদের তারাই আসবে, কারণ একা একা তো আর সেলিব্রেট করা যায় না। যেহেতু ও অনেক বেশি এক্সাইটেড, অনেক দিন ধরে প্ল্যানিং করে রাখছে, তার জন্য এই ছোট্টখাটো এতটুকু করব। কারণ আমার মা আসতে পারবে না, আব্বু আসতে পারবে না, ওর চাচু মা আসতে পারবে না। মানে আমার ছোটো বোনের হাজব্যান্ডকে চাচু মামা বলে, যেহেতু ওর কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা সকলেই জানো। তো এই তো শুরু করলাম ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা স্টার্ট করেছে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এই তো আমার প্রিন্সেসের ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই। এইগুলা হচ্ছে একটা লেট ছিল, কেটে কেটে আমি স্টোন লাগিয়ে দেন হচ্ছে সেট করেছি। আর এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগেছে। তার একটা কারণ হচ্ছে এই দেখো, উপরটা যেহেতু এটা যেহেতু মানে কি বলবো, একটু টিস্যু টাইপের কাপড়, সো আঠাগুলো এই পাশ থেকে এই পাশে এখানে লেগে যায়। তো এটার জন্য প্রতিটা ফুল লাগিয়ে আমার এভাবে ধরে রাখতে হয়েছে শুকানোর আগ পর্যন্ত। অনেকটা সময় লেগেছে, না হয় দেখা যায় এই অপোজিট সাইড আবার লেগে যেত, তো ভালো লাগতো না লেগে গেলে। আর এখানে আমি হচ্ছে একটা 1 স্টোন করে দিয়েছি। আর এই যে লেচের যে একটা অংশ কেটে নিয়েছিলাম পাতার মতো শেপ করে, ওটাও দিয়ে দিয়েছি। পুরো বডিটা হচ্ছে এইভাবে রেখেছি প্রিন্সেসের ড্রেসটা। ও তো অনেক বেশি পছন্দ করেছে। দেন এই তো বুকের উপরটাতে একটু গর্জিয়াস করে কাজ করে দিয়েছি। তোমরা অনেকেই বলেছো প্রিন্সেসের ড্রেসটা যাতে আমি শেয়ার করি তোমাদের সঙ্গে, তো এটার জন্য একটু আলাদা করে দেখিয়ে দিলাম, কারণ পরলে তো আর ওইভাবে দেখাতে পারবো না। এই তো বুকের পোষণটা আমি খুব ভালো করে গর্জিয়াস কাজ করেছি যাতে দেখতে সুন্দর লাগে। আর যেহেতু হাতা দিব না, বাচ্চা মানুষ, হাতার অংশটা আমি সুন্দর করে হচ্ছে এই তো স্টোন লাগিয়ে দিয়েছি। গলার এই পাশটাতে একটু বড় সাইজের স্টোন দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো আসলে বেসিক্যালি আমি আমার মন মতো করে ডিজাইন করেছি। এটাও একটা লেস ছিল আলাদা, এটাও কেটে কেটে আমি বসিয়েছি। এগুলো কিন্তু সবই এখানে 4টা লেস কেটে আমি এভাবে ফুলগুলো করে নিয়ে বসিয়ে দিয়েছি। আর এই তো একটা করে এখানে হচ্ছে পাল দিয়েছি। মানে যদিও আমি জানি না ক্যামেরাতে কেমন আসছে, বাট সরাসরি মাশাআল্লাহ ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। আর সবাই এটাই বলেছে। তো তোমরাও জানিয়ে দিও কেমন হয়েছে আমার প্রিন্সেসের বার্থডে ড্রেসটা। আর এই যে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। এই যে হাতার অংশটা এভাবে তো হচ্ছে স্টোন করে দিয়েছি ঘুরিয়ে একদম সামনে থেকে পিছন পর্যন্ত, যেহেতু এটা ব্যাক পার্ট চেন দিয়েছি। আর এই তো ব্যাক সাইডটা দেখো সেমভাবেই হচ্ছে করেছি, তবে ব্যাক সাইডে একটু মানে সিম্পল রেখেছি, একটু গর্জিয়াস কম করেছি। ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে শুধু ফ্লাওয়ার করেছি পিঙ্ক কালার, আর হচ্ছে এই তো এটাকে কি কালার বলে ভুলে গেলাম, মাস্টার্ড ইয়েলো টাইপের। তো ওটা দিয়ে আর হচ্ছে স্টোন দিয়েছি একটু মানে গ্যাপ রেখে। এখানে আর পাতাটা ইউজ করিনি যেহেতু এটা ব্যাক পাশ। আর এইভাবে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর লাগছিল আমার প্রিন্সেসকে এটা পরার পরে। তো এই তো পুরো ড্রেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পরে আর সময় নাও পেতে পারি, তাই তোমাদেরকে এই তো আমার বাচ্চার পুরো ড্রেসটাই হচ্ছে একটু দেখিয়ে দিলাম। কারণ প্রথমবার ওর বার্থডের জন্য আমি ড্রেস বানিয়েছি, ওর ভীষণ এক্সাইটেড আর আমারও ভালো লাগছে। কতটা গের হয়েছে দেখো। প্রিন্সেস তো এটা ভীষণ পছন্দ হয়েছে, তাই না মাম্মি? তোমার ভালো লেগেছে ড্রেসটা? আমার শোনো বাচ্চা, এই দেখো ঘেরটা কত সুন্দর, বিশাল একটা ঘের হয়েছে। হ্যাঁ মাম্মি, কালার্ড। তো আমার অনেক আপুরা কমেন্ট করেছিল, এমএন ব্লগ থেকে আপুটা কমেন্ট করেছিল যে আপু প্রিন্সেসের ড্রেস দেখার অপেক্ষায় আছি। দেন অন্যান্য আইডি থেকে অনেক আপুরা কমেন্ট করেছে। সরি টু সে আপাতত নামটা ভুলে গেছি, সবার মনে পড়ছে না, তো যেটা মনে পড়লো সেটাই বলে দিলাম। আর এই তো প্রপার ড্রেসটা তোমাদের একটু ক্যামেরাবন্দি করে দেখিয়ে দিচ্ছি। তো একটু উপর থেকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ফুল ড্রেস, দেখো আমার প্রিন্সেসের
তো কেমন হয়েছে তোমরা জানিয়ে দিও কমেন্ট করে। এই তো দেখো আমার রান্নাঘরের অবস্থা, মানে দুইবার থালাবাটি ধুতে আসছি, দুইবারই পানি ছিল না আর এটার জন্য জমেই আছে। নর্মালি এতগুলো জমিয়ে কখনো ধোয়া হয় না খুব একটা, কারণ যেহেতু আমার হাতে একটু প্রবলেম আছে আমি চেষ্টা করি সঙ্গেরটা সঙ্গে ধুয়ে নিতে। তো এই তো জমতে জমতে অনেকটা জমে গেছে, এখন হচ্ছে এগুলা ক্লিন করব। তো একটু আগেও আসছি, একবার ক্লিন করতে পানি ছিল না, এখন আসলাম। তো এই তো দেন আজকে তো রান্নাবান্না আছেই, যেহেতু আমার স্পেশাল ডে, আমার বাচ্চার স্পেশাল ডে, মানে আমারও স্পেশাল ডে। এই দিনে আমার প্রিন্সেসটা পৃথিবীতে এসেছিল, এই দিনে ও আমার বসন্ত রাজ হয়ে এসেছে বসন্তকালে। কারণ যেহেতু বুঝতেই পারছো, মানে বসন্তের প্রথমেই আমার প্রিন্সেসের জন্ম হয়েছে। আর আমার অনেক বেশি পছন্দ বসন্তকাল, আমার মনে হয় অনেকেরই পছন্দ। তো আল্লাহ আমাকে বসন্ত রাজ হিসেবে পাঠিয়েছে আমার প্রিন্সেসকে। আর সেই সাথে যেমন গাছের জীর্ণ পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতা বের হয়, তেমনি আমার প্রিন্সেসও আমার জীবনে এমন আলো নিয়ে এসেছে যে যাদেরকে আমি ভরসা করতাম, ভালোবাসতাম, তারা যে আসলে জীর্ণ পাতার মতো, তাদের যে নতুন পাতার মতো ভিতরে আরেকটা রূপ আছে সেটা আমি জানতামই না। আমার প্রিন্সেস জন্ম হওয়ার পরে তাদেরকে আমি চিনতে পেরেছি, তাদের আসল রূপগুলা বুঝতে পেরেছি। মা হওয়ার সঙ্গে সঙ্গে যেমন নিজের অনেক কিছু পরিবর্তন হয়, তেমনই আশেপাশে মানুষেরও কিন্তু অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু পাইনি। আমি আমার বাচ্চা হওয়ার আগে যে মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসতাম, যাদেরকে মনে করতাম তারা আমার অনেক কাছের, আমার বেবি হওয়ার পরে বুঝতে পেরেছি তারা আসলে মুখোশ পরা, মানে কি বলবো, কিছু প্রাণী ছিল আর কিছুই না। যাই হোক, অনেক কিছুই মনে পড়ে যায় এই দিন আসলে। শুধু মা হিসাবে আমার নতুন পরিচয় শুরু হয়নি, সেই সঙ্গে মানুষ চেনারও পরিচয় পর্বটা শুরু হয়ে গিয়েছিল। আমার বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আমি অনেক কিছু সাফার করেছি। এই তো দেখো আবার পানি চলে গেছে, থালাবাটিগুলো এখনও ধুতে পারলাম না। যাই হোক, সেগুলো বাদ দিয়ে চলে এসেছি ডাইনিংয়ে, ডাইনিংটা ক্লিন করব। তার আগে আমার ফ্লাওয়ার বাসটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু এটা হোয়াইট কালার। আর এটা প্রতিদিনই আমি একটু একটু করে মুছে নিই, যাতে ময়লাটা একদমই না পড়তে পারে। আর ময়লা হয়ে গেলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। কারণ জীবনে বিশাল বড় একটা ধাক্কা খেয়েছিলাম, যাদের আপন ভাবতাম তারাই পর হয়ে গেছিল। তারা শুধু আমাকে ব্যবহারই করেছে আমার ভালো মানুষের রূপ নিয়ে। যাই হোক, এখন অবশ্য অনেকটা চেঞ্জ হয়ে গেছি, এখন আর আগের মতো ততটা কষ্ট পাই না। কে কী বললো সেটা নিয়ে পড়েও থাকি না, কারণ আগে চড়ে সবাই সবার নামে উল্টাপাল্টা কথা বলবে, এটাই স্বাভাবিক। এই জন্য টোটালি আমি কারোর সঙ্গেই কথা বলি না, আমার হাজব্যান্ড বলতেই দেয় না। দেখা যায় নিজের মতো করে কাজ করি, নিজের মতো করে থাকি। একজনের সঙ্গে গসিপ করলেই কিন্তু দুই চারটা কথা হবে, গিবত বলা হবে। তার থেকে আমার মনে হয় নিজের সংসারটাকে মন দিয়ে গুছিয়ে করি, সেটাই ভালো। মাঝে মধ্যে খুব বোর লাগে, একা ফিল করি, তখন আমার হাজব্যান্ডের সাথে রেগে যাই, চিল্লাফাল্লা করি। তো ও আমাকে একটা কথা বলে যে তুমি যেভাবে আছো এইরকম আমাদের বাংলাদেশে মানে 85% মেয়ের স্বপ্ন আলাদা সংসার থাকবে, নিজের মতো করে চলবে, নিজের মতো করে বাঁচবে। আর সেখানে তুমি এখনও এগুলা থিঙ্ক করো যে তুমি একা, কারোর সঙ্গে তোমার বন্ডিং নাই, এটা সেটা। তো যাই হোক, কিছু করার নেই আসলে। আমরা যা চাই সেটা কখনোই পাবো না, বা আমরা যেটা চাই সেটাই যে সবসময় পাবো ব্যাপারটা কিন্তু তাও নয়। আল্লাহ আমাদের জন্য যেটা উত্তম সেটাই দিবেন, আর সেটাই রেখেছেন। একটা সময় অনেক বেশি বিষণ্ণতায় ভুগতাম, এখন আর ওই রকম মানে কি বলবো, ফিলটা কাজ করে না, অনেকটা মানিয়ে নিয়েছি। এই তো ডাইনিংটা গুছিয়ে নিয়েছি। আর আমার প্রিন্সেসের বার্থডেটা আসলে আমার অনেক কিছু মনে পড়ে যায়, অনেক। শুধু যে আমার মানে কি বলবো, আমার আশেপাশে শুভাকাঙ্ক্ষী যারা আছে সেটা আমার দুই পরিবার থেকেই সব কিছু মনে পড়ে। যারা আমাকে হেল্প করেছে তাদের কথা অনেক বেশি মনে পড়ে, যারা আমাকে হেল্প করার নামে আমার ক্ষতি করেছে তাদের কথাও অনেক বেশি মনে পড়ে। যাই হোক, এই তো শুকনো কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো গুছাবো। আর আমার হেল্পিং হ্যান্ড কাপড় ধুয়ে দিয়েছে আপা বেলকনিতে, তো সেগুলো নেড়ে দিচ্ছে। কারণ আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করছি, মোটামুটি সব গুছানো হয়ে গেছে ঘরটর। আমার প্রিন্সেসকেও গোসল করে দিয়েছি। এই তো দেখো কতটা খুশি, মাশাআল্লাহ আমার বাচ্চাটা। পড়ে যাবে তো, বলে নিলাম ওর মনটা অনেক খারাপ, কারণ আমাদের বাসা থেকে কেউ আসেনি, প্রতি বছরই দেখা যায় কেউ না কেউ আসে, তো তার জন্য। যাই হোক, সবসময় যে আসতে পারবে বা সবার সমস্যা কম বেশি থেকেই থাকে, তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এই তো খেলছে দেখো, উপরে হচ্ছে উঠিয়ে দিয়েছি, বিছনা চাদরটা বিছিয়ে দিয়েছি, কারণ তার ইদারিং না নতুন নতুন জিনিস খুব ভালো লাগে, পরিপাটি করে দিলে তার খুব ভালো লাগে এলোমেলো করতে। মাত্রই ঘরটা গুছিয়েছি আর এই তো মাত্রই এলোমেলো করে ফেলেছে। দুপুরে তেমন কিছুই করিনি, কারণ খাবার ছিল ওটাই মামিয়ে খেয়েছি। যেহেতু রাতের জন্য একটু বিরিয়ানি রান্না করব, আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু ক্ষীর বানাবো, কারণ গত সপ্তাহে হচ্ছে একটু পায়েস রান্না করেছিলাম খেজুরের গুড় দিয়ে, ও অনেক পছন্দ করেছিল, দেন আমাকে বলেছিল আমাকে একটু ক্ষীর বানিয়ে দিও। তো পায়েস আর ক্ষীরের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে, তাই না? আমার মনে হয় আছে।
তা আমি কিভাবে ক্ষীর রান্না করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি টোটাল হচ্ছে 2 কেজি দুধ নিয়েছি। তো আমার একটা প্যাকেট ভেজাতে ভুলে গেছিলাম, ওইটা এখনও দেখো মানে আইসগুলো খোলেনি, তো সমস্যা নেই, এটা হয়ে যাবে। আর এই 2 কেজি দুধের মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও পানি ইউজ করব না। তো ক্ষীরটা কিন্তু এভাবেই রান্না করে, মানে বেসিক্যালি আমি এভাবে করি। তো আমার নিয়মে দেখিয়ে দিচ্ছি। এখানে পোলাওয়ের চাল বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। আর এটা আলাদা করে হচ্ছে আমি কুক করে নেব। যদি আমি দুধের মধ্যে দিয়ে করি সেটা পায়েসের মতো ঠিকই হবে, গলেও যাবে, কিন্তু যে একটা আঠালো ভাব হয় ক্ষীরের, একদম মানে স্মুথ একটা, ওই ভাবটা কিন্তু হবে না দুধে দিলে। তো তার জন্য আলাদা করে একটু একটু পানি দিয়ে হচ্ছে এটাকে আমি রান্না করে নিব। তো এভাবে করলে কিন্তু দেখা যায় চালটা যখন বেশি হয়ে যায়, ভাতটা নরম, তখন কিন্তু একদম ভাত আর পানি এক হয়ে যায়। আর পোলাও চাল তো বুঝতে পারছো নরম হলে কেমন অবস্থাটা হয়। তো ওইভাবে ক্ষীরটা রান্না করলে ক্ষীরের যেই মানে কী বলবো টেক্সচার, সেটা অনেক বেশি পারফেক্ট আসে আর একদম স্মুথ লাগে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত টিপস, কারণ আমি এভাবে ক্ষীর বানাই। অবশ্য পায়েস রান্না করলে তখন সরাসরি চালটা দিয়ে দেই ধুয়ে। তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো, আসলে এটা অনেক বেশি ভালো লাগে, একদম মুখে দিলে মিলিয়ে যায়, খুব মজা লাগে, ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। যাই হোক, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি, আর এগুলো পরবর্তীতে উঠিয়ে নিব, কারণ এগুলো মুখের নিচে পড়লে একদমই ভালো লাগে না খেতে। তবে এটা তো স্মেলের জন্য দেয়া। এর মধ্যে হঠাৎ করে মনে পড়লো আমি তো গোসলই করিনি, সারাদিন এত এত কাজকর্ম করছি, সব কিছু গুছিয়ে নিয়েছি গেস্ট আসবে তার জন্য, তো গোসল করা হয়নি। অবশ্য গেস্ট ওরকম কেউ না, 2-3 জনকে বলেছি, যারা আমাদের মানে কি বলবো শুভাকাঙ্ক্ষী বলতে পারো, আমার মেয়ে অনেক পছন্দ করে, তাদেরকে বলা হয়েছে। এছাড়া ওইভাবে দেখা যায় কি অনুষ্ঠান করার কোনো প্ল্যান ছিল না, বা প্ল্যান নাইও, কারণ আমার মানে কি বলবো আমার শ্বশুরবাড়ির মানুষগুলো একটু অন্যরকম টাইপের, তারা সবাই নিজেদের মতো করে চলতে পছন্দ করে। দেখা যায় না বললেও কেন বললাম না সেটা একটা প্রবলেম, বা বললেও কেউ আসবে না। যাই হোক, সেগুলো বাদ দেই, পার্সোনাল টপিক নিয়ে কথা না বলাই ভালো। এরই মধ্যে নিজের বাবা চলে এসেছে সন্ধ্যাবেলা। তো আমি দুধটাকে কুক করে হচ্ছে রেখে দিয়েছিলাম, মানে গোসল টোসল করে নিয়েছি এরই মধ্যে খাবার দাবার খেয়ে। তো এই তো প্রিন্সেসের জন্য ফুল নিয়ে আসছে ওর বাবা, কারণ ও ফুল অনেক পছন্দ করে। বিশেষ করে আমার বার্থডেতে যখন ফুল দিয়েছিল, আমাদের অ্যানিভার্সারিতে, ও তো এত বেশি এক্সাইটেড ছিল। তা আমি ওর বাবাকে বলেছি যে প্রিন্সেসের জন্য ফুল নিয়ে এসো। ওর বাবা কিন্তু শুধু প্রিন্সেসের জন্যই নিয়ে আসেনি, আমার জন্য নিয়ে আসছে, যাতে আমি চুলের মধ্যে পরি। তো আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম এই গার্জাটা কার জন্য আনছো, তো বলতেছে তোমার জন্য। আমার বাবু একটু ঘুমিয়ে পড়েছিল, তো ওর বাবা এসে ওকে তুললো। ঘুমাতে পারিনি, মাত্র শুয়েছে মনে হয় 10-15 মিনিট, চোখটা লেগে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে উঠে যাক এখন, না হয় দেখা যায় এখন ঘুমালে আর রাতে ঘুমাতে পারবে না। তো এই তো ওর বাবা ওকে হ্যাপি বার্থডে টু ইউ বলে ফুলটা দিয়েছে, আর ও তো খুব খুশি হয়েছে, থ্যাংক ইউ দিয়েছে। তবে যেহেতু ঘুম ছিল চোখে, খুব একটা ফিলিংসটা নিতে পারছে না। আমার মেয়ের সুখেই আমার সুখ, এখন এমনটাই মনে হয়। যখন মা হয়েছি তখন থেকেই আমার যত চাওয়া পাওয়া ছিল, যত চাহিদা ছিল, যত ভালো লাগার জিনিস ছিল, সব কিছুই মানে আমার মেয়েকে ঘিরে এখন হয়ে গেছে। ওর ভালো লাগাতেই আমার মনে হয় যে আমার ভালো লাগা, ওর কোনো কিছু পছন্দ হওয়াতেই পছন্দ হওয়া, এরকমই লাগে। এই তো দেখো, সেই পায়েস রান্না করতে বসিয়েছি কখন আর কখন শেষ করছি। এরই মধ্যে চুলা আবার অন করে আবার বন্ধ করে দিয়েছি, ওর বাবা আসছিল, কারণ একটু দাঁড়িয়ে থেকে এই কাজটা করতে হবে। আর যদি এই চালটা মানে যেই আমি স্মুথ যে কি বলবো এটাকে ব্যাটারটা দিলাম পোলাও চালের, এটা যদি দলা পেকে যায় তাহলে কিন্তু আর ছুটবে না, আর একদমই ভালো লাগবে না। তো এটা নরম থাকতে হবে আর ওই অবস্থায় দিতে হবে, যাতে সবগুলো একদম স্মুথলি মানে মিশে যায়। আমি ভয়েস ওভার করার সময় বারবার কেন যেন আটকে যাচ্ছি, বাই দা ওয়ে তোমরা একটু ইগনোর করো প্লিজ। আর জানি না ভিডিওর এই মুহূর্তে কেউ আছো কিনা, যদি থেকে থাকো ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিও ভুলে গেলে। আর এই তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার কিন্তু 1500+ সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ইচ্ছা ছিল একটা কমিউনিটিতে পোস্ট দিয়ে দিব, কিন্তু সেই সময়টা পাইনি। ভেরি সুন হয়তো বা তোমাদেরকে কোনো পোস্ট দিব, একটু ফ্রি হয়ে নেই, আজকের দিনটা গেলে মোটামুটি ফ্রি হয়ে যাব। কারণ আমার প্রিন্সেস এত বেশি এক্সাইটেড, ও সারাদিন আমাকে কোনো কাজই করতে দিচ্ছিল না, শুধু ওর ড্রেসটা বারবার আমাকে দেখাচ্ছিল ঝুলিয়ে রেখে। দেন ও কীভাবে সাজবে, ওকে আমি কীভাবে রেডি করে দিব। তো ওর এই ছোটো ছোটো আনন্দগুলোর মধ্যে আমার শৈশব আমি ফিরে যাই, যে একটা সময় তো আমিও এরকম ছিলাম। আর এখন কত দায়িত্ব আমার মা হয়ে গেছি, আর মা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু কী বলবো বুঝতেও শিখে গেছি। এখন যেই জিনিসগুলো আমার মধ্যে ছিল সেগুলো আমার মেয়ের মধ্যে খুঁজে পাই।
তো কি বলবো, যাই হোক, মায়েরা মনে হয় মেয়ের মধ্যেই নিজের শৈশবটা দেখতে পায়, যেমনটা আমি বুঝতে পারি। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যাতে আল্লাহ আমাকে সন্তান দিলে প্রথমে একটা মেয়ের সন্তান দেন। কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়েটার সাথে আমি ফ্রেন্ডলি চলবো। আমি যে জিনিসগুলা পাইনি কখনো, যেভাবে শেয়ার করতে পারিনি, কথা বলতে পারিনি মন খুলে, সেটা যেন আমার মেয়ের সঙ্গে না হয়। ওর সঙ্গে আমি সবসময় ফ্রেন্ডলি চলবো। ও যাতে কখনোই মনেই না হয় যে এটা আমার মা। তবে হ্যাঁ, সব কিছুরই কিন্তু লিমিট আছে। বাচ্চাদের একটু বেশি প্রশ্রয় দিলে দেখা যায় মাথায় উঠে যায়, আবার বেশি শাসন করলেও কিন্তু ক্ষতি। তো যতটা প্রয়োজন ওর এজের সঙ্গে আলহামদুলিল্লাহ আমাদের বন্ডিং ভীষণ ভালো। আর আমার মেয়েটা এত বোঝে, এত অল্প বয়সে, কি বলবো। যাই হোক, ভিডিওর কথা বলি। তো ওই তো বিরিয়ানিটা তো দেখিয়ে দিলাম, সেই দুপুরে শুরু করেছি আর তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি সন্ধ্যাবেলা। আমার ক্ষীরটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর গুড়টা হচ্ছে আমি আলাদা করে জাল করে নিয়েছিলাম, কারণ অনেক সময় গুড়ের সমস্যা থাকলে কিন্তু ফেটে যায় দুধটা। আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।